আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে বৃহস্পতিবারের একটা ভিডিও দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি, দুপুর থেকে আর কি ভিডিওটা স্টার্ট করেছি। আমি একটু বাজারে গিয়েছিলাম। তো বাজার করে আসার সময় এই যে একটু গরম গরম জিলাপি নিয়ে আসছি, আর নিয়ে আসছি নিমকিটাও একদম মুচমুচে, আর গরম গরম জিলাপি দিয়ে নিমকি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার বাজার করা শেষে কিন্তু একটু ক্ষুধা লেগেছিল, তো সেজন্য আর কি এগুলো নিয়ে এসেছি যে আগে খাবো, তারপরে বাকি কাজগুলো করে নিব। নিমকি আর জিলাপিটা রেখে এখন বাজারগুলো বের করে নিচ্ছি। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে মেহমান আসবে, তো সেই জন্য আমি কিছু বাজার করে নিয়ে আসছি। এই যে গরুর মাংস নিয়ে এসেছি, এগুলো এখন রিফিন করে নিচ্ছি। বৃহস্পতিবারে কিন্তু আমার সাথে দুর্ঘটনাটা ঘটেছিল। আমার গত ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলছি। বৃহস্পতিবার আমার রান্নাঘরে আগুন ধরে গিয়েছিল, তো ওইটাই একটা দুর্ঘটনা। তো এদিকে আমি খাওয়া দাওয়া শুরু করার আগে আমার এই যে কাটা জায়গাটা একটু ওয়ান টাইম পট্টি লাগিয়ে নিচ্ছি, যেহেতু কাজ করব। তো এটা না একটু গুঁতা লাগলেই, মানে একটু কোনো রকম একটু চাপ লাগলেই ব্লিডিং হয়। তো আজ সকালে নাস্তা বানানোর জন্য আটা গুলতেছিলাম, তো তখন একটু চাপ লেগেছে, আর ওর সাথে সাথে ব্লিডিং শুরু হয়ে গেছে। আপনাদের ভাইয়া দেখে বলতেছে, তোমার আটা মাখতে হবে না, আমাকে দাও, আমি মেখে দিচ্ছি। তো এরপরে আপনাদের ভাই এই আটাটা মেখে দিয়েছে। এরপরে আমি রুটিগুলো বেলে নিয়েছি। স্বামীর সুখ দুঃখে যেমন স্ত্রী তার পাশে থাকে, তেমনি স্ত্রীর সুখ দুঃখে স্বামীও যদি পাশে থাকে, তাহলে এর চাইতে সুখ আর কি হতে পারে পৃথিবীতে, তাই না? তো স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক, একজনের সুখ দুঃখ আরেকজনের ভাগ করে নেওয়াটাই স্বামী স্ত্রী। আর আমার যে আমি নিমকিটা খেয়ে নিচ্ছি জিলাপি দিয়ে, তা আমি বাচ্চাদেরকে বলতেছিলাম খেতে, তো ওরা বলতেছে তুমি খাও, খাওয়ার পরে আমরা খাবো। তো এরপরে আমি তো খেয়ে নিচ্ছি, আমার তো খাওয়া দাওয়া শেষে আবার কাজ করতে হবে, সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। আর বৃহস্পতিবার আমার মেয়ে রান্না করে নিয়েছে। আমি বাজারে যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে আজকে হালকা পাতলা একটু রান্না করব, তো এসেই করতে পারবো। কি রান্না করবো সেটা কিন্তু আমার মেয়েকে আমি বলি নাই। সে এসে দেখি সে খুদের ভাত রান্না করে নিয়েছে, বোয়া ভাত। আর শুটকি ভর্তা করেছে, আলু ভর্তা করেছে, একটু সময়তে এত কিছু করে নিয়েছে। তা আমি তো এসে মহা খুশি। যখন আর কি এসেছি তখন জোহরের উক্তের আজান দিচ্ছিল। যেহেতু আমার এই রান্না বান্নাগুলো শুক্রবার করতে হবে, তো সেজন্য আর কি বাজারটা এনে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমি সব সময় মেহমান আসলে আগের দিন বাজার করে সব কাটা বাছা করে একদম গরুর মাংসটা কষিয়ে মানে অনেকটা কাজ এগিয়ে রেখে দেই, যাতে মেহমান আসলে আর কোনো প্রকার ঝামেলা না হয়। মেহমানদেরও তো একটু সময় দিতে হয়, তাই না? তো এই যে আমি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, আর কি সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যার সময় আমি যে গরুর মাংসটা মাখিয়ে নিচ্ছি। তো ডান হাতটা যেহেতু কাটা, সেজন্য বাম হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, আর পেঁয়াজ কেটে দিয়েছি স্লাইস করে, সয়াবিন তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এরপরে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর ডান হাত দিয়ে যে কোনো কাজ করতে কিন্তু ইজি মনে হয়, আর বাম হাত দিয়ে কাজ করতে গেলে না কেমন একটা আনইজি লাগে, ভালো লাগে না। আর এই বাম হাত দিয়ে মাংসটা যখন মাখাচ্ছিলাম তখন হাড়ের সাথে লেগে আমার বাম হাতের একটা আঙুল কেটে গেছে। এবার বুঝতেই পারছেন কি অবস্থার মধ্যে আছি আমি কয়েকদিন যাবৎ। তো মাংসটা মেখে রেখে দিয়েছি, আমি কিন্তু গ্যাসটা অন করি নাই। এই যে মুরগিগুলো এখন ধুয়ে নিচ্ছি।
এগুলো তো কেটে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে 5টা মুরগি এনেছি, আর এক একটা মুরগির ওজন ছিল 1 কেজি 300 গ্রাম করে। এগুলো মানে রোস্টের জন্য এনেছি। আমাদের হচ্ছে বড় বড় মুরগিগুলো খেতে ভালো লাগে, ছোট মুরগি এগুলো না আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো সেই জন্য বড় মুরগিগুলো এনেছি। তো সুন্দরভাবে আমি 3-4টা ধোয়া দিয়ে তারপরে হচ্ছে এই যে লবণ আর একটু মরিচের গুঁড়ো মেখে নিচ্ছি মুরগিটা ভাজার জন্য। আমি হচ্ছে মুরগিটা ভেজে রোস্ট করি, আর এমনিতেও রোস্ট করা যায়, কিন্তু ভেজে করলে না বেশি ভালো লাগে খেতে। আর আমার বড় আপা হচ্ছে যে মুরগিটা ভেজে রোস্ট করলে খেতে পছন্দ করেন বেশি। আর এই যে যখন আমার দুর্ঘটনা ঘটেছিল, তো এই যে এক চুলায় গরুর মাংসটা বসিয়েছি, আর এক চুলায় মুরগিটা ভেজে নিচ্ছিলাম। তো মুরগিটা ভাজা হয়ে গিয়েছিল, একদম লাস্ট পর্যায়ে যেটা ছিল ওই সময় আর কি আগুনটা ধরেছে। তো আমার কিন্তু ক্যামেরাটা চলতেছিল, আমি কিন্তু যখন আগুনটা ধরে গেছে ওটা কিন্তু ভিডিও হয়েছিল। তো আমি হচ্ছে ভিডিওটা আর দেই নাই, এতে করে আমার কপিরাইট চলে আসবে। তো সেজন্য আর ভিডিওটা দেই নাই, ভিডিওটা আমি কেটে দিয়েছি। এই যে লাস্টের চিকেনটা ভেজে নিচ্ছিলাম। তো ভাজা হয়ে গেছে, এগুলো ভেজে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এরপরে হচ্ছে এই যে ভিডিওটা, এটা হচ্ছে পরের দিন সকালে, শুক্রবার সকালের ভিডিও এটা। আর সকালবেলা হচ্ছে নাস্তা বানিয়ে তারপর খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে যে রান্নাটা কন্টিনিউ করে নিচ্ছি। আর বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই জানিক হচ্ছে আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুবই কম আসতেছে, কেন এমন হচ্ছে জানি না। প্লিজ যারা ভিডিওটা দেখা স্টার্ট করেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো আপনাদের একটি লাইক হয়তো আপনাদের কাছে কিছুই না, কিন্তু আপনাদের একটি লাইকই পারে আমার চ্যানেলটাকে আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে। তো সেই জন্য সবসময় বলি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর বন্ধুরা, যখন আমার রান্নাঘরে আগুনটা ধরেছে, তো আমি কিন্তু আপনাদের ভাইয়াকে ফোন দিই নাই, বলিও নাই। সে বাড়িতে আসার পরে যখন আমি বলেছি, তখন সে বলতেছিল এইরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, তুমি আমাকে একটাবার ফোনও দিলা না। তাই আমি বললাম ফোন দিয়ে কী করবো, আমাদের তার কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হলে তো ফোন দিতামই। তো সে বলতেছিল কখন হয়েছে এটা। তো তখন আমি ওনাকে বললাম যে সন্ধ্যা 7:30টায় হয়েছে। তখন সে বলতেছিল 7:30টার দিকে ওনার নাকি খুব খারাপ লাগতেছিল। উনি বলতেছিল যে আমার না কখনোই এমন খারাপ লাগে না, কেমন যেন তোমাদের কথা খুব মনে পড়তেছিল, তোমার কথাও মনে পড়তেছিল, আর আমার ছেলে মেয়ের কথাও মনে পড়তেছিল। কেমন যেন বুকের মধ্যে ছটফট লাগতেছিল, মনে হচ্ছিল কতক্ষণে আমি বাড়িতে আসবো আর তোমাদেরকে দেখব। কেন এমন হচ্ছিল বুঝতে পারি নাই, কিন্তু এই যে তোমরা যে একটা দুর্ঘটনার মধ্যে পড়েছিলে, এই জন্যে হয়তো আমার এতটা খারাপ লেগেছে। তাই আমি বললাম যে তুমি এটা নিয়ে টেনশন করো না, আমাদের তো কিছু হয় নাই। তো তখন সে বলতেছিল কিছু হয় নাই ঠিক আছে, কিন্তু হতে কতক্ষণ, তোমাকে সবসময় বলি একটু কাজকর্ম যাই করো একটু সাবধানে করো। তাই আমি বললাম আমি তো এখানে অসাবধানতার সাথে কিছু করি নাই, হঠাৎ করে আগুনটা ধরে গেছে গ্যাসের পাইপে, আমি কি করব। বন্ধুরা, এদিকে হচ্ছে আমি রোস্টের জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। প্রথমে হচ্ছে এখানে টক দই নিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রায় 150 গ্রাম টক দই নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে এরপরে হচ্ছে ভালোভাবে টমেটো সস আর টক দইটা মিক্স করে নেব। তো একে একে আমি মশলাগুলো দিতেছি আর আপনারা দেখতে থাকুন। আমি সবসময় রোস্ট রান্না করে এভাবেই করি, আর আমার রোস্টটা খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগে, আর আমাদের ফ্যামিলি সবাই খুব পছন্দ করে খায়। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 5টা মুরগি নিয়েছি, তো সেই পরিমাণে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে রোস্টের মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, রাঁধুনি রোস্টের মশলা যেটা, এটা 1 প্যাকেট মশলা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। বেশি মশলা দিলে আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি 1 প্যাকেট মশলাই এখানে ইউজ করেছি। এখানে আমি আরও নিজে কিছু মশলা তৈরি করে নিয়েছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেওয়ার জন্য এই যে আমি নিয়ে নিয়েছি শাহি জিরা আর হচ্ছে এলাচ, 2টা একসাথে বেটে নিয়েছি। এরপরে নিয়েছি বাদাম,
পেস্তা বাদাম আর কাঠবাদাম এগুলো আমি বেটে নিয়েছি। তারপরে এই যে এখানে কেওড়া জল আর গোলাপ জল এই দুইটা একসাথে করে রেখে দেই আমি সব সময়। তো এখানে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে মশলার পেস্টটা করে নিচ্ছি। তো এইভাবে আমি যখনই রোস্ট রান্না করি তো এইভাবেই করি। আর হচ্ছে এই যে পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়েছি, এখান থেকে আমি পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে দেব বেশ খানিকটা। এরপরে হচ্ছে এই মশলার মিশ্রণটা দিয়ে দেব। আশা করছি আমার ভিডিওটা জুড়েই থাকবে। তো এই যে এখান থেকে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে বাকি যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজের মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন হচ্ছে এখানে আমি চিকেনগুলো অ্যাড করে দিব। একটা কথা বলতে, এই যে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, এটা জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। তো একটা কথা বলতে কি, যখন বিপদ আসে আর যার ঘরে যখন আগুন লাগে তো ঘর পোড়ার গন্ধটা কিন্তু তার নাকেই আগে যায়, তাই না? যেমন আপনাদের ভাইয়া কিন্তু জানে না আমার যে রান্নাঘরে আগুন লেগেছে, কিন্তু তার মনে কিন্তু একটা কেমন যেন জানা হয়ে গিয়েছিল যে কোনো একটা বিপদ হয়েছে আমার বাড়িতে। তো সেই জন্য সে অনেক চটপটেছে, এসে বলতেছিল, যখন শুনেছে তার তো মুখটা একদম মলিন হয়ে গেছে। তা আমি তাকে খেপাচ্ছিলাম, বলতেছিলাম যে আমি তার মরে যাইনি, আমি তো বেঁচে আছি। তো সে বলতেছে, তুমি এভাবে কথা বলো না, তুমি জানো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, তারপরেও তুমি আমাকে সবসময় এভাবে কথা বলো। এই যে আমি কিন্তু মুরগিগুলো কষিয়ে এরপরে হচ্ছে এখানে দুধ দিয়ে দিলাম। আমি সবসময় রোস্টটা রান্না করার দুধ দিয়ে রান্না করি। এই যে এখানে 1.5 লিটার দুধ দিয়েছি। তো দুধটা হচ্ছে ফ্রিজে ছিল, তো বরফ পড়ে গেছে, বরফ সহ দিয়ে দিয়েছি। আর এই যে ডিমটা সেদ্ধ করে নিয়ে কি বলে কোরমা করার জন্য নিয়েছিলাম। তো কোরমাটা আর আলাদা করব না, ডিমটা ভেজে এই যে রোস্টের মধ্যে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আর এখন রোস্টের ফাইনাল যে টাচটা সেটা দিয়ে দিচ্ছি। এখন এখানে ঘি দিয়ে দিচ্ছি, প্রায় 100 গ্রামের মতো ঘি আমি দিয়ে দিব এই রোস্টের মধ্যে। ঘিটা হচ্ছে চামচ দিয়ে বারবার তুলে তুলে দিচ্ছিলাম। 100 গ্রাম পরিমাণ ঘি এখানে দিয়ে দিয়েছি আলু বখারা, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার কিছু সময় পরে এখানে ডিমগুলো অ্যাড করে দিব। আর রোস্ট কিন্তু একটা রোস্টও একটু ভাঙে নাই, খুব সুন্দর হয়েছে রোস্টটা, একদম গোটা গোটা ছিল সবগুলো রোস্ট। আর এখন হচ্ছে যে ডিমগুলো দিয়ে দিয়েছি। তো এই ডিমের কোরমা আলাদা করব কি এর মধ্যে দিয়ে দিলাম। তো পরে আর কি তুলে নিব, যখন সার্ভ করব তখন তুলে নিব। তো এখন হচ্ছে আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু কেওড়া আর গোলাপ জল, তো সেটা অফ স্ক্রিনে দিয়েছি। এরপরে হচ্ছে ঢেকে একদম চুলাটা ডিম আঁচে রেখে দিয়েছি। এখন হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছি। তো আজকে কিন্তু রোস্ট রান্নাটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করে দিয়েছি। চাইলে এভাবে আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে। আর এদিকে পোলাওটা রান্না করতেছি। আজকে কিভাবে পোলাওটা রান্না করতেছি আপনারা দেখুন, আমার পোলাওটা কতটা সুন্দর হয়। আমি হচ্ছে প্রথমে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এরপরে দিয়ে দিয়েছি ঘি। তো এখানে আমি প্রায় 50 গ্রামের মতো ঘি দিয়েছি পোলাওয়ের জন্য। এখন এরপরে মানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে পাশের চুলাতে দেখতেই পেলেন একটু পোলার চাল আলাদা করে আমি একটু জর্দা রং দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকটা সময়। এরপর হচ্ছে চালটা আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে একটা স্ট্রেনারে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে এই পোলার সাথে দিয়ে দিলাম। তাতে কালারটা এত সুন্দর হয়েছিল আর একদম ঝরঝরে হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো সবাই তো ভীষণ প্রশংসা করতেছিল পোলাওটার, বলতেছে সবগুলো রান্নাই অনেক ভালো হয়েছে, তার পোলাওটা তো একদম অসাধারণ হয়েছে।
মানে সবাই মানে মেহমানরাও তারপর হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই ভীষণ প্রশংসা করতেছিল পোলাওটার। তো সত্যিই ভীষণ ভালো হয়েছে। আর দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও মাশাআল্লাহ ততটাই ভালো লেগেছে। তো এই যে দেখুন আমার ফাইনাল লুক রান্নার। আর এই যে টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি। আর আজকে খাবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আজকে হচ্ছে মানে মেহমানের সাথে খেয়েছি, তো ওনারা তো জানে না আমার যে চ্যানেল আছে, যার কারণে ভিডিও করতে পারি নাই। তো শুধু খাবারগুলো বেড়ে নিয়েছি, এটাই